ব্যাপার এই একটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে আমিও দেখতে পারি না। আমার মানে শরীরটাও অফিস থেকে ফিরে আসার পরে আর এনার্জি পাই না। হয়তো কোন দিন একটু ভালো শরীরের জোর রইলে তো গানে বসলাম, বাইরেও বেরোনো হয় না, গানে বসলাম, ওই ওকে আর পড়ানো হয়। এইটা একটা মুশকিল হয়ে গেছে। ছেলেকে একটু যে পড়াবো ওকে মানে ওকে আমি যেটা দেখেছি ওকে নিয়ে যদি এগোনো যায় তবে এগোবে। আর ওকে যদি বলি তুই পড়, মানে আমি যা বলি না ওর মা বলে পড়, পড়ে ওর মা হয়তো একটা অন্য একটা কাজ করছে বা কিছু করছে, এইটা করতে গেলে পারি তখনও কিন্তু পড়বে, তখন হয়তো বোনের দিকে তাকিয়ে রইল বা ওই সেই কোথাও একটা সেই এইতেছে সেই সমস্ত আপনার কী সব ওদের সব ড্রাগন মাগন কিছু আছে করতে করতে নিয়ে আসা না, সেই সব দিকে তাকিয়ে রইল, এই সব করে এই করতে গিয়ে বাড়িতে আঁকার ন্যাক আছে। হ্যাঁ আঁকার ন্যাক আছে তোমার ছেলের? হ্যাঁ হ্যাঁ আঁকা শেখে মানে আঁকাটা এই একটা জিনিসই দেখেছি একদম মানে সব কিছু ভুলে যায়। জিনিয়ার কেমন পড়াশোনা মনে হচ্ছে? না না পড়ে না, জবরদস্তি প্রতিমা পড়া যায়। জিনিয়ার গান করবে না? না হ্যাঁ গান তো ভালো পড়ে তো, গান করে ভালো। এই অনুষ্ঠানে কি গাইবে? এই অনুষ্ঠানে জিনিয়া আমি এরা কি যে বলছো না, তুমি এসব বলো না, তোমার এই কথা বলা আমার অত্যন্ত খারাপ লাগে। তুমি যে এককালে যে শিবু বলেছিল মা শিবু, আপনার মনে আছে কিনা জানি না, মৌলাদা মৌলারিতে একটা অনুষ্ঠান হচ্ছে তো শিবু ঢুকেছে না, শিবু ইয়ার্কি করেনি, ঢুকে দেখে যে পিন্টু গান হচ্ছে বাইরে থেকে শুনছে। হ্যাঁ তো মলাদা ঢুকেছে, তখন জানে মলাদা পিন্টু গান করে, ঢুকে দেখে পিন্টু গাইছে, শুনুন মলাদা শুনছে। ওইটা যোগ, ওটা বিরাট, হ্যাঁ বিরাট একটা যোগ করেছিল। দিন আপনি চা করুন তাড়াতাড়ি, তাহলে আমি যাই, আমরা করেছে ক্যাসেট, সেটাতে আবার ওই অরিজিনাল সাউথ ইন্ডিয়ান গানগুলো। জানি আপনি মাসিমার হাতের জিনিস আমি না বলছি না, তোমরা করছো কেন, খাও। তোমার কত খেতাম কত আসতাম, এখন ভুলেই গেছো। সেই লক্ষ্মী পূজা সত্যি ভালো লাগে না, জানেন তো, এই জীবনে আমার ভালো লাগে না। ভালো লাগে না? আমি বলি তো আমার সে আমার এখনো চোখের সামনে বসে। মলয়দার আমি ভোরবেলা গেলাম, মলয়দা মনে আছে সেই ইয়ে মেসমশাই তখন সেই পেটের ট্রাবল হয়েছিল, সেই পেটটা উঁচু হয়ে গেছিল, সে ভোরবেলা গেলাম, মামা তখন ওই ইয়ে বেরোচ্ছেন, অফিস বেরোচ্ছেন, ভাত খেতে না, গোবিন্দভোগ চালের ভাত, মাখন, একটা ডিম সেদ্ধ, না একটা মাছ ভাজা, কি একটা ছিল, মাছ কোনো মানে ঝোল টোল কিছু না। আর পিজি তো ওনার মানে বেশ ইয়ে ছিলেন, আলট্রাসোনোগ্রাফি ডিপার্টমেন্ট, ওনার আমি ছবি দেখছি। আচ্ছা এখন আছে? হ্যাঁ এখন আছে। ওই এখন দেখাচ্ছে ডাইরেক্ট। ও ডাইরেক্ট তো দেখছি, তাই তো কি মুশকিল নন্দ গিঞ্জি গায় মা, তুই তো অনেক ও বাবা, মানে সবসময় বিষয়, চোখে সবসময় বিষয়। এই যে নন্দ সাধু সন্তটা এই টাইপের ভাব আছে বাবা বলবেন না, মান্টু হাতে চোখ লেখার ইন্সপিরেশনটা মানে এলো কি? ইন্সপিরেশন তো এমন হয় না, ইন্সপিরেশন ভেতরেই থাকে। ইন্টারভিউ নিলে তো বলা যাবে না, ভেতরেই ছিল। হ্যাঁ দেখবে একটা জিনিস, এটার মধ্যে এই গত কালী পুজোর দিন তুমি তো জানো আমি ভক্ত টক্ত কিছু নেই, আমি রামপ্রসাদের দিকে গেলাম একা সন্ধ্যেবেলা রাত্রিবেলা, এখান থেকে এই পাতা একটু মাটি নিয়ে নিলাম পঞ্চরত্ন, এটা কিচ্ছু না, এটা তুমি বলতে পারো একটা মানে কি বলবো, একটা মনের বল সংগ্রহ, আর কিচ্ছু না। ওইটা থাকলেই যে আমি রামপ্রসাদ দেখতে ব্যবস্থা করলাম, আমি নিয়ে এলাম, কিন্তু লিখতে পারবো না। আমি বলছি আপনি কি মানে হালি শহরের লোক হিসেবে মনে করেন যে রামপ্রসাদের ওপর একটা ভালোভাবে লেখা, যেটা এখনো পর্যন্ত খুব সুন্দরভাবে একটা কোনো কিছু সেরকম চর্চা হয়নি, বা সেইটা পুরোনো কিছু একটা ব্যাপার, বা আপনার মনের কোনো একটা তাগিদ যে হালি শহরের লোক বা রামপ্রসাদের একটা সাধনার ধারা, মানে সাধনা অর্থে আমি এটা বলবো যে গানের সাধনা বলুন, বা একটা পরিপূর্ণ মানুষের সাধনা, যেটা ওনার গানের কথাতে অনেক জায়গায় বলে গেছে,
সেই জায়গাটাকে আপনি ধরতে চাইছেন কি? না না, হালি শহরের মানুষ তো বটেই, মানে হালি শহরটাই হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে তো ওখানে, পরে পুরো মানে ওখানে আমার পুরো মানে মনের সত্তাটা পুরো ওখানেই রয়েছে। আমি এখানে আছি, এখানে নেই, এটা আমার কিন্তু বিদেশ মনে হয়। আর হালি শহরের মাটিটা এমন অদ্ভুত, মাটি একটা অদ্ভুত গুণ আছে, সেইটা আমি ওখানে আমার জন্ম হয়নি, আমাদের মলয় টলয় কারোর ওখানে জন্ম হয়নি ভাই বোনদের, আমরা সব ছোটোবেলা থেকে আছি। হ্যাঁ, মলয় আমার থেকে 5 বছর ছিল, ওরও আছে এই জিনিসটা ভিতরে কিন্তু আছে, নাহলে হতো না ওরকমভাবে জীবনযাপনটা করতো। তো রামপ্রসাদকে যেটা আমার সব থেকে বড় মনে হয়, এটা খুব মানে সাধক ঠিক আছে, সেটা বড় একজন সমাজ সচেতন একজন শিল্পী। আমি যেটা চেষ্টা করবো সেটা তো আমি গল্প চেষ্টা করেছিলাম অনেকদিন আগে, যে দেশেতে গল্প, কিন্তু রামপ্রসাদকে নিয়ে যেটা লেখার মানে আমার ইচ্ছে না, সেটা হচ্ছে রামপ্রসাদকে মানে সব ঠিকঠাক মতো বইটই পাওয়া যাবে তো, অনুভব। ধরো 1720 সালে একজন রামপ্রসাদ সেন বলে একজন ভদ্রলোক জন্ম নেন, তারপরে 1780-82 মনে পড়ছে না, সেই সময়টাকে ধরে যেটা আমার কাছে সব থেকে রেলেভেন্ট সেটা হলো রামপ্রসাদের কোনো একটা গানের একটা লাইন, ধরো ওই লাইনটাই, যে দেশেতে রজনী নাই সেই দেশের এক লেখ পেয়েছি। পাশাপাশি তুমি তুলনা করো গভীর রজনী নামিল হৃদয় আর কোলাহল না, এবং তারপরে জীবনানন্দ দাশের একটা লাইন। এই যে একটা স্ট্রিম, একটা স্রোত একটা চলছে, এবং আজও ভীষণভাবে রেলেভেন্ট, ভীষণভাবে আধুনিক রামপ্রসাদ। আমরা শুধু মিলান হয়, খালি ওই জটা দাড়ি উন্মুক্ত মিনিংলেস, আমি এসব বিশ্বাস করি না। উনি কালী সাধনা করতেন, ঠিক আছে, আমার কাছে তার কাছে কালী মানে হচ্ছে কবিতা। এইটা আমার খুব সংক্ষেপে, আমি হয়তো পুরোপুরি বুঝিয়ে বলতে পারবো না, আমার সেইটা এখনো তৈরি হয়নি, না তৈরি হলে আমি কী করে বলবো। আচ্ছা, আপনার একটু অন্যদিকে চলে যাই। আপনি মানে ছোটোবেলায় বলতেন যে আপনার মধ্যে একটা মানে বাউল মন মানে ওইসব বুঝলি বাউল মন, ওই যে ব্যাপারটা যে একটা আপনার আপনি বিভিন্ন রকম আঁকতেন বা মাটি দিয়ে মূর্তি অনেকেই করে, সেটা এমন বিশেষ ব্যাপার। একবার আপনি বেরিয়ে কোথাও সেই গঙ্গার ধার দিয়ে যে কারণ ছোটোবেলায় ওরা অনেকেরই হয়, আমারও হয়, তোমারও হয়, মলয়ের হয়, ওটা শোনা। আচ্ছা, আরেকটা দিকে তাহলে যাই, যে আপনি মানে এখনকার দিনের যে ওই গল্পের যে ব্যাপারটা বলছি, ছোটো গল্প, ছোটো গল্পের বিষয়ে আপনার মানে আমাদের এখন কেমন আপনার মনে হচ্ছে চর্চাটা আগের তুলনায়? মানে আগের আমি বলতে চাইছি যে রবীন্দ্রনাথের পরবর্তীকালে যারা রয়েছেন তারা যে ধরনের গল্প লিখে গেছেন, আর এখন যেরকম গল্প লেখা হচ্ছে, ছোটো গল্প লেখা হচ্ছে, মানে এইটা যদি আপনি একটা তুলনা বলবো না, মানে আপনার কীরকম মনে হয়? না, এমন তো বলা হয় যে প্র্যাকটিক্যালি রবীন্দ্রনাথ ছোটো গল্প তৈরি করবে, মানে অসম্ভব ভাবা যায় না ওইরকম সব লেখা। কিন্তু পরবর্তীকালে অনেক কিছু হয়েছে, কল্লোল যুগ হলো ইত্যাদি, অনেক ব্যাপার স্যাপার হয়েছে। আমার যেটা এখন মনে হয়, এখন তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বয়সের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, সেটা মনে হয় যে একজন লেখক গল্প গোল গল্প বানিয়ে এসব তো লিখবে না, তার একটা উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্য হয়তো নিজেও জানে না, ঠিক আছে, উদ্দেশ্য থাকবে, তার ভেতরে তো একটা জিনিস সবসময় ক্রিয়া করে যায় একজন লেখকের ভেতরে। সেইটা করতে করতে একটা ব্যাপার যেটা খুব জরুরি, সেটা হচ্ছে আজকেই মনে হচ্ছে যে ভারতবর্ষের প্রথম উপন্যাস লেখা হলো আনন্দমঠ, বাংলা ভাষাটাকে উনি তৈরি করেন, একটা গড়ন তৈরি করেন না। তারপরে রবীন্দ্রনাথ তো আছেনই বহু, অনেক তারাশঙ্কর, বিভূতিভূষণ, তিন বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমার যেন মনে হয় যে বঙ্কিমচন্দ্র যে গড়নটার সূত্রপাত করেছিলেন, এটা খুব মানে একটু বড় কথা হয়ে যাচ্ছে, হয়তো আমার বলার উচিত না। সেই যে একটা এক্সপেরিমেন্ট করা বাংলা গদ্যে, একটা
নতুনভাবে ভাবা, যেটা জীবনানন্দ উপন্যাস এবং গল্পের মধ্যে ভীষণভাবে আছে। কমল কুমার মজুমদার তার একটা আলাদা ধরন ছিল, সেই ধরনে তিনি করেছেন, সেটা অন্য। কিন্তু বিভূতিভূষণ করেছেন, ভীষণভাবে করেছেন। তারাশঙ্কর কিছু কিছু গল্প করেছেন, যেমন একটা গল্পের কথা আমার মনে পড়ছে, গরম লাগে মাছ। এই গল্পটা ভাবা যায় না, ও কী করে এরকম গল্প লিখলেন। মানিকবাবু করেছেন, সমর বসু করেছেন। কিন্তু একটা ধরো নন্দ, তোমার একটা চরিত্র, এখন চরিত্রটা শুধু চরিত্র তো নয়, তার ওয়ান ডাইমেনশনাল নয়, মাল্টি ডাইমেনশনাল। ঠিক এই ভূমণ্ডলের মতো, পৃথিবীর মতো আমি ঠিক এক্সপ্রেস করতে পারবো না। এবং এইটা লিখতে বসলে তখন ভাষার গরমটাও পাল্টে যাবে। ভাষা কেন ওই করিল তাই করিল এরকম তো নয়, লেখক তো কিছু বলবে না, এটা খুব পুরনো কথা। ওই চরিত্রটা বলবে, কিন্তু এটা বলে দেওয়া যত সহজ, লেখক বলবে না, চরিত্র কথা বলবে, লেখাটা অত সহজ। এটা আমার মনে হয়, পারছি না সেটা চেষ্টা করছি। ওইভাবে যদি একটা মানে করা যায়, তৈরি করা মানে মানে ওটা ভেতর থেকে হয়, আমি তো করতে পারবো না। মানে আপনি অনুভব করেছেন যে এইভাবে একটা আমার একটা চেষ্টা করা। না না, চেষ্টা তো সবাই করে, চেষ্টা তো আমি একা করছি না, আমি একটা ছোট্ট নিউক্লিয়াস, চেষ্টা সবাই করে। চেষ্টা করতে 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 ধরো আমার শেষ হয়ে গেল, আমার জীবদ্দশা ফুরিয়ে গেল, তারপরে আবার একটা শুরু। আচ্ছা, এইটার উপর এটা চলবে, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা কিরম জানো তো, ঠিক ক্লাসিক্যাল গানের মতো। আমি ধরো আমির খান গান শুনলাম একটা, ধরো আমি আমির খান শুনলাম আগে মারোয়া, আবার ভীমসেন যোশীর মারোয়া শুনলাম, আবার রশিদ খানের মারোয়া শুনলাম। মানে অদ্ভুত এই যে মানে ব্যাপার।